দর্শক, শুল্ক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হচ্ছেন ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসানুজ্জামান। আমরা তাদেরকে অনেক আগে থেকে চিনি এবং উনি কিন্তু বাংলাদেশের বেশ প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তার কারখানা আছে এবং সেখান থেকে জীবনমান উন্নয়ন এবং সব কিছু নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন, ব্যবসার কাজ করে যাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। বেশ অনেক বছর ধরে ব্যবসা করছেন এবং আমাদের যে ধরনের অবস্থা দেখা যাচ্ছে, শুল্ক নিয়ে এক ধরনের অস্বস্তি ছিল, অস্বস্তি কাটাতে শুরু করেছে এবং বেশ কিছু শর্ত আরোপ শেষে কার্যক্রম শুরু হচ্ছে। সার্বিক পরিস্থিতি মিলিয়ে আপনার ব্যবসার অভিজ্ঞতাতে এই অবস্থাকে আপনি কেমন মনে করছেন? ধন্যবাদ আপনাকে, চ্যানেল 24-কে। আজকে 1 বছর পূর্তি 5ই আগস্টের সেই সব শহীদদের যারা অত্যাচারিত হয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধার সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করছি। দেখেন, ট্যারিফ নিয়ে একটা ভালো ভোগান্তির শিকার আমরা হয়ে গেছিলাম, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে সবার উপর হঠাৎ করে চাপিয়ে দিলেন 1 এপ্রিল এই ট্যারিফটা, সেটাতে কিন্তু আমরা একটা অস্বাভাবিক অবস্থায় পড়ে গেছি। এবং বর্তমানে আপনি একটু শুকরিয়া করেন যে বা আমরা একটা শান্তি পেলাম যে একটা পর্যায়ে আমরা নিয়ে আসতে পেরেছি, কিন্তু আমি মনে করি এটাই এখনও শেষ না। এখানে আরও আলোচনা, দেন দরবার সুযোগ আছে। এবং যদিও দেখা যাচ্ছে 20% আর ইন্ডিয়া 25%, অনেক কান্ট্রি 20, তো আমি কম্বোডিয়া, আমি যদি আপনার ধরি ভিয়েতনাম, তো আমি একটা স্বস্তি পাচ্ছি। কিন্তু না, কম্পিটিশন আমার তাদের সাথে করতে হবে। এবং ইন্ডিয়া রাজনৈতিকভাবে, কূটনীতিকভাবে কিন্তু অনেক স্ট্রং। দেখা গেল হঠাৎ করে ওনারা আরেকটু কমিয়ে আনতে পারবে, এটা ওদের ক্যাপাসিটি আছে। তো আমি যারা এই নেগোসিয়েশন করছেন, প্রথমেই তাকে আমি ধন্যবাদ জানাই ব্যবসায়ীদের পক্ষ থেকে। আপনারা বসে থাকবেন না, আপনারা কূটনীতিক চ্যানেলে কথা বলতে থাকুন, এইখানে আরও ভালো পর্যায়ে নিয়ে আসার সম্ভাবনা আছে। সম্ভাবনা যতই থাকুক, আমরা একটা জিনিস জানি, আমাদের প্রতিযোগী দেশগুলো তাদের সক্ষমতা এবং প্রযুক্তিগত উন্নয়ন এবং উৎকর্ষ কিন্তু আমাদের থেকে অনেক উপরে। আমরা তাদের থেকে জিনিসপত্র কিনে এনে আমাদের দেশে কারখানা সেট আপ করছি। তারা যখন এই জায়গাতে এগিয়ে থাকে, তখন আমরা আসলে কতটুকু পিছিয়ে যাচ্ছি? কারণ তারা এগিয়ে প্রযুক্তিতে, আমরা এখন পর্যন্ত আমাদের প্রযুক্তি তাদের থেকে ধার নিয়ে আমরা পণ্য তৈরি করছি। এই যে পার্থক্যটুকু, প্রযুক্তিগত পার্থক্য, এটা আসলে শুল্কের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে? এটা অনেকটাই করবে, কারণ বিদেশি যারা ক্রেতা আছে তারা দেখতে চাবে যে আমি কোথায় সব থেকে ভালো, কোথায় ঝামেলামুক্ত পণ্যটা পাবো। তো সেম দাম দিলেও আমার হবে না, আমাকে আর একটু কম নিয়ে আমাকে বাজারে টিকে থাকতে হবে। হ্যাঁ, যারা এইসব নেগোসিয়েশন করছেন, যারা বিভিন্ন পর্যায়ের মনে করেন আপনার থাকতেছে, যাদের আমাদেরকে যারা ব্যবসার এইসব ধরেন এনবিআর একটা কম্পোনেন্ট, আরেকটা ধরেন এইখানকার সরকার, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এই কম্বিনেশন যদি সবাই মিলে যদি আমাদেরকে একটু ফ্যাসিলিটেট করে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। নাহলে কিন্তু একটা দুঃসময় আমাদের সামনে চলে আসবে। সবগুলো দেশের সাথে চুক্তি এবং আলাদা করে চুক্তি হচ্ছে, বিভিন্ন দেশের সাথে আলাদা করে চুক্তির জন্য শর্ত আরোপ হচ্ছে, আলাদা আলাদা সব কিছু হচ্ছে। আমরা আসলে আমাদের কূটনৈতিক চ্যানেল কিংবা বাণিজ্যিক চ্যানেল যেটা আছে, অর্থাৎ দেশের বাইরে প্রত্যেকটা দূতাবাস কেন্দ্রিক যে বাণিজ্যিক চ্যানেলগুলো থাকে, সেগুলোকে আসলে আমরা কতটুকু কাজে লাগাতে পারি এই শুল্কের হার কমানো এবং নতুন বাজার খোঁজার বিষয়ে? খুব ভালো প্রশ্ন করছেন। আমরা যুগ যুগ ধরে শুনি যে একজন কমার্স মিনিস্টার আছেন প্রত্যেকটা দূতাবাসে, কিন্তু আমরা কিন্তু সেরকম সাড়া পাই না। রিসেন্টলি মেক্সিকোতে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি, উনি আমাকে কল করলেন। উনি কল করে বললেন যে আপনার এই তো জুতার ফ্যাক্টরি আছে, তো আমি একটা আপনার সাথে বৈঠক করায় দিব। এই যে একটা, আমার আরেকজন আছেন তহিদ সাহেব, উনি ব্রাজিলে এখন রাষ্ট্রদূত। এই জায়গাগুলো কিন্তু অনেক বড় জায়গা। তো আমি জুতার বিজনেস করি, আমার সাথে কিন্তু এইবার প্রথম তারা যোগাযোগ করলেন। আমি একটু অবাক হয়ে গেলাম যে এরকম, মানে দেখা গেল আমরাই যোগাযোগ করি। তো আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই যে জাপান আছে, তারপর বিভিন্ন জায়গায় যেগুলি আছে, ইউরোপ, এনারা কিন্তু যোগাযোগ করতে পারে। মনে করেন আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করতে হবে, নট নেসেসারি। আপনারা আমাদের পারফরমেন্স ডেটা নিয়ে আমাদের সাথে সরাসরি কথা বলেন, আমরা এগুলো কমপ্লাই করব। আমরা সবচেয়ে বড় জিনিস দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে
ছোটবেলা থেকে আমিও শুনে এসেছি, আপনিও দেখে এসেছেন, বারবার কিন্তু একই জিনিস বলা হয়, পণ্যের বৈচিত্র্যকরণ, নতুন বাজার খোঁজা। গত 25 বছর ধরে কিন্তু এই শব্দের কোনো পরিবর্তন হয়নি। আমরা নতুন বাজার কেন খুঁজতে পারছি না? গত 25 বছরে আমাদের সেই জায়গায় কোনো বড় পরিবর্তন নেই। নতুন বাজার খোঁজার পাশাপাশি পণ্যের বৈচিত্র্যকরণের বিষয়ে বারবার বলা হচ্ছে, স্কুল কলেজ থেকেও বলা হচ্ছে, আমরা পড়া শেষ করে এখানে এসে দেখছি আপনারা প্র্যাকটিক্যালি পাচ্ছেন। এত বড় পরিবর্তন এত বছরে হয়নি, এ কদিনের শুল্কের পরিবর্তনে আমরা কি নতুন বাজার খোঁজা সেই সাথে পণ্যের বৈচিত্র্যকরণে একসাথে এগিয়ে যেতে পারবো? আমরা কি রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারছি? এইটা একেবারে অসম্ভব একটা ব্যাপার, রাতারাতি এটা হবে না। আপনি সুন্দর পয়েন্ট আউট করেছেন। আমরা যখন বিজনেস শুরু করি আমিও এটা ভাবছি, বাট ইজ ভেরি ডিফিকাল্ট। এইটার জন্য সরকারের তরফ থেকে একদম ডিরেক্ট আমাদেরকে হেল্প লাগবে, যেটা আমরা পাই না। এটা পাই না। আমাকে ওই সোকল মার্কেট নিয়েই থাকতে হচ্ছে। অবশ্যই আমি মাত্র $8 বিলিয়ন এক্সপোর্ট করি আমেরিকায়। দেখেন আমেরিকা একদম ঘাবড়াই দিল গোটা ইয়েকে, আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে পুরো ঘাবড়াই দিল। আমার জুতার কিছু কিছু মানুষ আছে 100% তারা ইউএসএতে করে। কত? $8 বিলিয়ন। ডলার হিসেবে কিন্তু অনেক কম। কিন্তু দেখেন আমাদের বৈচিত্র্য নাই। হ্যাঁ ঠিকই বলেছেন, বৈচিত্র্য আমাদেরকে আনতে হবে এখন, মানে এটার আর কোনো বিকল্প আমরা নাই। এত বছর আনতে পারিনি, এখন কিভাবে হুলস্থুল এত তাড়াতাড়ি কিভাবে গুছিয়ে ফেলতে পারবো? এত তাড়াতাড়ি পারবো না, এটাও সময় নিতে হবে। আপনার সেই ক্ষেত্রে বিডা, সেই ক্ষেত্রে এনবিআর, সেই ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় আমাদের সাথে সিরিজ অফ বৈঠক করে আপনার এই জিনিসগুলো আনতে পারে। আগামী 5 বছর 10 বছর টার্গেট রেখে, এটা কালকে হবে না। যদি তাই হয়ে থাকে, ওই অঞ্চলের ভূ রাজনৈতিক পরিস্থিতি সারা পৃথিবীকে আসলে শাসন করা যে অবস্থা সেখানে থাকে। আপনি অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা করছেন, সেখানকার রাজনীতির সাথে জড়িত আছেন, কাজ করছেন ফুড এবং ফুটওয়্যার নিয়ে, লেদারের কাজে। আমাদের দেশ থেকে যে ধরনের পণ্য যায় তার সবচেয়ে বেশি কিন্তু যাচ্ছে তৈরি পোশাক এবং লেদার অর্থাৎ চামড়ার যে পার্থক্যটুকু এবং বাজার বড়করণের জন্য যুক্তরাষ্ট্রের বাজার আসলে কতটুকু ভূমিকা পালন করবে, এর মধ্যে কিন্তু ভূ রাজনৈতিক সংঘাত এবং রাজনীতি যেটা আছে সেটার মধ্যে কিন্তু আমরা সারা পৃথিবী এখন আছি। লাইক এইটা আমি আমেরিকার অনেক বড় বড় স্টোর, যেই স্টোরগুলোতে আমি দেখেছি মেড ইন বাংলাদেশের অনেক দামি দামি, মানে যেটা চিন্তাও করা যায় না যে এই প্রোডাক্টটা বাংলাদেশ থেকে তৈরি হয়েছে, তখন দেখলে বুকটা ভরে উঠে। তো আপনি একটা স্যুট ধরেন $2,500, সেটাও আমি দেখছি মেড ইন বাংলাদেশ। এটা একটা লক দিয়ে স্টোরে লাগায় রাখছে ব্লুমিংডেলসে, আমি নিজে দেখছি। তো এটা উৎসাহ জাগার জিনিস। কিন্তু $2,500 ও বিক্রি করছে, আর আমার এই গার্মেন্টস যারা বানালো তারা কত টাকা পায় আমি এটা জানি না, কারণ ওনারা ওইভাবে আমাদেরকে প্রাইসের মূল্য দিতে চায় না। এই মূল্য দেওয়ার জন্য কিছু কিছু জায়গা আমাদেরকে তৈরি করতে হবে। ধরেন আমার জুতা সেক্টরে নন লেদার জুতা আমি বানাই, সিনথেটিক জুতা যেটাকে বলেন বা সাধারণ ভাষায় বলেন কেটস, তো বা স্নিকার। তো এই জুতার 70% আমি নিয়ে আসি চায়না থেকে। তো আমার 70% টাকা চলে গেল চায়নাতে। এখন আমার প্রোডাক্টের 20 থেকে 22% শ্রমিকদের জন্য রাখা হয়, আর আমরা হয়তো 6 থেকে 8% আমার থাকে। এর মধ্যে ব্যাংক আছে, ইলেকট্রিসিটি আছে, খুব টানাটানি একটা পর্যায়ে চলে যায়। মানে এই অবস্থায় আমরা যদি এখানে কম্পোজিট কিছু করতে পারতাম, যে 70% আমার চায়নায় যাচ্ছে, এইটা না যে যদি 30% যেত, 40%ও যদি বাংলাদেশে থাকতো। এই কম্পোজিট ফ্যাক্টরিটা এখনও আমাদের দেশে কম্পোজিট একটা সিস্টেম তৈরি হয়নি, যেটার খুবই দরকার। আপনি বলছেন ডাইভার্সিফিকেশন, সেই জন্যই তাহলে ডলারটা আমার দেশেই থাকতো। এবং এইটার জন্য ব্যাংক বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, এনাদেরকে এগিয়ে আসতে হবে যে আসো তোমার কি প্রবলেম বলো তো। আমার তো 2 আর 2 4, আমার সব কিছু হয়তো ঠিক না। দেখেন এখন একটা বিরাট সমস্যায় আমরা বাংলাদেশে পড়ে গেছি। আপনারা 7-8টা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশ লুট করে নিয়ে গেছে, এটা আপনি আমি আমরা সবাই জানি। কিন্তু হাজার হাজার ব্যবসায়ীকে ওই কারণে হেনস্থা করা হচ্ছে। হেনস্থা মানে তাদের ফাইল ছাড়ছে না। তো আপনার 7-8 জনের জন্য অন্য মানুষগুলো কেন কষ্ট পাবে? এবং কষ্ট পেলে এইটা তো তাদের ফ্যাক্টরির সাথে রিলেটেড, এবং আমার তো আর কোনো উপায় থাকবে না, তখন আমাকে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। তো এই জিনিসগুলো ভাবা দরকার। মানে কিছু উৎসাহী মানুষ আছেন আমাদের, নীতি সহায়তার যে বিষয়টা আছে আপনার কথাতে বারবার কিন্তু সেই জিনিসটা ঘুরে আসছে, আসলে কতটুকু জরুরি এখন সরকারের কাছ থেকে পাওয়া? হ্যাঁ অনেক অনেক জরুরি। সরকার ইতিমধ্যে দিয়েছেন। আমাদের বাংলাদেশ ব্যাংক গভর্নর তো খুবই অ্যাক্টিভ, আমাদের অর্থ উপদেষ্টা অ্যাক্টিভ। আপনারা জানেন ডক্টর আনিসুজ্জামান আছে, ওনার সাথে
প্রতিমন্ত্রীর দায়িত্বে, উনিও কিন্তু শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন এবং আমরা খুব ভালো উৎফলন দেখছি, ভালোভাবেই যাচ্ছে। তো এখন নীতি সহায়তাটা সবার ক্ষেত্রেই তো দেওয়া উচিত। মানে কিছু মানুষকে দিলেন, কিছু দিলেন না, এটা দিয়ে তো অন্যরা বিপদে পড়বে। এই কারণেই বলছি যে এই বাংলাদেশের এই শিল্পকে টিকে রাখতে হলে এবং বাংলাদেশের এই ব্যবসা দেখেন, বেসরকারিভাবে গার্মেন্টস বলেন, এই শিল্প কলকারখানাগুলো বলেন, 70-80 লাখ লোক কাজ করে, হয়তো 1 কোটিও বলতে পারেন। ফ্যামিলি কতগুলো নির্ভর করে। আপনাদেরকে তাকে সাপোর্ট দিতে হবে। উইদাউট সাপোর্ট আমরাও চলতে পারবো না। পণ্যের বৈচিত্র্যকরণের কথা আসতেছে, নতুন বাজার খোঁজার কথা আসতেছে, ব্যবসার বৈচিত্র্যকরণের কথা আসতেছে। পৃথিবী চলতেছে এখন এআইয়ের উপরে, নির্ভরশীলতা সেখানে, অর্থনৈতিক পরিস্থিতিও সেখানে। আমরা শুধুমাত্র গার্মেন্ট পণ্যের উপরে বসে আছি, অর্থাৎ কাপড় সেলাই, যেটা কয়েক ডলারের, যেখানে কয়েকশো বিলিয়ন এবং ট্রিলিয়ন ডলার ইনভেস্ট হয়ে যাচ্ছে। এবং ট্রাম্পের এই জিনিসগুলো যেখানে যেখানে দেয়া হচ্ছে সেখানের মধ্যে সেসব দেশগুলো কিন্তু দেখা যাচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এবং এআইয়ের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। তারা ইনভেস্ট করছে সেখানের মধ্যে যাচ্ছে। আমাদের একটা জায়গার মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের উন্নতি বা জায়গা নেই। এত ট্রিলিয়ন ডলার, বিলিয়ন ডলারের মাঝখানে শুধুমাত্র 8 বিলিয়ন ডলার বা কয়েকশো বিলিয়ন ডলারের আমাদের পোশাক এবং আপনাদের বিভিন্ন যে খাতগুলো আছে, লেদার সহ অন্যান্যগুলো, সেগুলো আসলে টিকে থাকার লড়াইয়ে আমাদেরকে কতটুকু নিয়ে যাবে? ধন্যবাদ। কালকে আমার একজন প্রিয় ব্যক্তিত্ব, আমাদের ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর সাথে, আমার সৈয়দ নাসিম মঞ্জুরের সাথে দীর্ঘক্ষণ কথা হয়। উনিও সেম কথা বললেন যে দেখেন, আপনি এই বাজারগুলো খুঁজতে গেলে দেখেন গার্মেন্টসের কিন্তু একটা স্বস্তি আছে, আমি অন্যভাবে দেখি। আমার সেক্টর নন লেদার এইবার এই অর্থ বছরে 25+ গ্রোথ করলো, সব থেকে গ্রোথ করলো। আর এই সেক্টরটাকে ওনারা ইনসেন্টিভ করে দিল 2%। 2% করে দিল, সব থেকে গ্রোথ কিন্তু এই বছরে নন লেদার করে দিল। আমি যখন চায়না থেকে কারো কাছে মাল কিনি তখন 8 to 10% সে ইনসেন্টিভ পায় আমার এইটার উপর। তো আমাকে কেন দিবে না? আপনি মধ্যমায়ের দেশ যদি হতে চান, আপনি হন, ক্যাটাগরিক্যালি যান ওইখানে, কিন্তু আপনি এই ইনসেন্টিভটা বন্ধ করবেন না এই কারণে যে দেখেন, কালকে আমাদের একজন উপদেষ্টা মাননীয় ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একটা মানে ঢালাও একটা মন্তব্য করে দিলেন যে যারা ব্যবসা করে তারা পাচারকারী বা চোর, এই টাইপের একটা কথা। এই কথাগুলো কিন্তু ক্ষতি করছে। আপনি একজন উপদেষ্টা, আপনি বুঝে কথা বলেন, তাহলে হয় কি, আমি তো চুরি করি নাই, 90% লোক তো চুরি করে নাই, তো তারা কেন এটার অংশীদার হবে? আপনাদেরকে এটা ভেবে পথ চলতে হবে। অন্যান্য দেশগুলো, ভারত কিংবা চীন সাগরের আশপাশে যতগুলো দেশ আছে, কম্বোডিয়া, কম্বোচিয়া, লাওস, এই পাশে তাইওয়ান, পুরো ম্যাপের মধ্যে যারা আছে তাদের অন অ্যাভারেজ 30-এর ভিতরে, কিন্তু আমরা কয়েকটা আছে কম। ভারত তাদের যত বড় মার্কেট, যত বড় বাজার, সে বাজারকে তারা বৈচিত্র্যকরণ দিয়ে সারা পৃথিবীতে বিক্রি করে ফেলতে পারবে। তাদের এক জোড়া কোলাপুরি জুতার দাম নিয়ে কিন্তু এখন আলোচনা হয়, সেখানে বাংলাদেশের জুতার কোনো নামগন্ধ সেখানের মধ্যে আসে না। পোশাকের কথা তো অনেক পরের বিষয়। আপনি গর্ব বোধ করেন যখন দেশের বাইরে গিয়ে মেড ইন বাংলাদেশ দেখেন, সেখানে $2,500 পণ্য আমার দেশে কিন্তু $2.5 দেওয়া হয় না। পার্থক্যের এই জায়গাতে শুল্কের এই ব্যবস্থাপনা কোন জায়গায় থাকা উচিত? আমি আপনাকে বলি, যেমন আপনি যদি ভারতের কথা বলেন, আমি একদম শিওর যে ওনারা তেল কেনা কিছু একটা করবে, বন্ধ করবে, অমুক করবে। না, তেলের ব্যাপারে তারা ডিসিশন দিয়ে দিয়েছে, আমরা রাশিয়া থেকে তারা তেল কিনবেই, কিনবে। এটাও হয়তো চেঞ্জ হবে, ওনারা কিন্তু নিয়ে আসবে 20-20-এর নিচেই নিয়ে আসবে আমার ধারণা। তা আমাদেরকে কিন্তু এখন ফাইট করতে হচ্ছে ইন্ডিয়া, আমাদেরকে কম্বোডিয়া, আমাদেরকে ভিয়েতনাম, এদের সাথে আমার ফাইট করতে হচ্ছে। আমাদেরকে আরও আনতে হবে। দেখেন 3-4 বছর আগেও আপনারা চিন্তা করতেন জিএসপি, যে আমরা জিএসপি সুবিধাটা হারাইছি 13 সালে, তো এখন হয়তো ফেরত আসবে। উল্টা আমাদের উপর 35 প্রথমে দিয়ে দিল, বোধহয় 50-র মতো হয়। তো সেই জায়গা থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়েছি। এইখানে অবসরের বা খুব একটা খুশির আহ্লাদের কোনো সুযোগ নাই। এই সেক্টরটাকে টিকিয়ে রাখতে হলে, শ্রমঘন এই সেক্টরটাকে, আপনাদেরকে নিরলস সবাইকে, যারা মন্ত্রণালয়ে আছেন, যারা যেখানে আছেন, কাজ করতে হবে। আমরা আশা করছি যে আশাবাদটুকু আপনি ব্যক্ত করেছেন, সেই আশাবাদ নিয়ে বাংলাদেশের রপ্তানি খাত এবং সেই সাথে শুল্কের যে সমস্যাটুকু আছে সেটি কেটে যাবে। হাসানুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, শুল্ক নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন ব্লিং লেদার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হাসানুজ্জামান।